আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে প্রতি সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্যের বিরুদ্ধে প্রেস ক্লাব এপিসি বিসিএস জয়ের গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সাবেক দায়িত্বশীল, অষ্টম বিসিএস অ্যাডমিন ক্যাডারের একজন অফিসার, যিনি জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জে দায়িত্বশীল পালন করেছেন, যিনি বিভাগীয় কমিশনার হিসেবে ময়মনসিংহ জেলা বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ 30 বছর যার সার্ভিস লাইফে তিনি নিজেকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন বা দায়িত্ব পালন করেছেন, প্রজাতন্ত্রে যেভাবে সেবা নিয়ে কাজ করে যাচ্ছেন, একজন শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে যিনি আমাদের রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, ভাবনা করেন, সেই বিদগ্ধজন অবশেষে সর্বশেষ কার্যালয় যেটি পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের যিনি অতিরিক্ত সচিব হিসেবে অবসরে এসেছেন, সেই বিদগ্ধজন জনাব মাহমুদ হাসান আজকের অনুষ্ঠানে আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্কুলে 2 নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল ব্যক্তিত্ব রয়েছেন, বিদগ্ধজন রয়েছেন, একজন সফল মানুষ যিনি বেসিস জয়, তার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি স্যার, আপনি দর্শক শ্রোতাকে জানাতেন জীবনের কি চেতনা নিয়ে, প্রেরণা নিয়ে, উৎসাহ নিয়ে আপনি পথ চলা শুরু করলেন? শৈশব থেকে বর্তমান অবধি আপনি আপনার চোখে পৃথিবীটাকে কিভাবে দেখেছেন? বিশেষ করে কোন স্বপ্ন দিয়ে আপনি শুরু করেছিলেন? এই স্বপ্নের সাথে চলতে গেলে কি রূপ পরিগ্রহ বা কি কারিকুলাম বা কি গাঠনিক বুঝ নিয়ে আপনার পথ চলা শুরু হয়েছিল, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম। যখন আমাদের শৈশব জীবন শুরু হয় তখন আমাদের সামনে কোনো রোল মডেল ছিল না। জি। আমার পিতা একজন হাই স্কুল শিক্ষক ছিলেন, তাই আমার কাছে শিক্ষকতার পেশাটিকে একটা অন্যতম শ্রেষ্ঠ পেশা মনে হতো এবং আমার জীবনের লক্ষ্য ছিল কিন্তু শিক্ষক হওয়া, এবং সেই লক্ষ্যে আমি আমার শিক্ষা জীবনকে পরিচালিত করি। বিশ্ববিদ্যালয়ে এসে আমার কিছু বন্ধুবান্ধবদের প্রেরণায় আমি বিসিএস সম্বন্ধে জানতে পারি, কারণ আমি বিসিএস সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, আমি বিজ্ঞানের ছাত্র। তো বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হওয়া যায়, ডিসি হওয়া যায়, এটি শুনে আমার কাছে আশ্চর্য লাগতো যে এটি কীভাবে দেয়। এই ছিল আমার কৌতূহল। পরবর্তীতে আমি আমার বন্ধুবান্ধবদের সাহায্যে সেই বিষয়ে জানতে পেরে আমি বিসিএস পরীক্ষা অবতীর্ণ হই, এবং আমি যখন সফল হলাম তখন আমার বাবাকে জানানোর পরে তিনি বললেন যে হ্যাঁ, তোমাকে শিক্ষক হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু বিসিএস প্রশাসন এটি বোধহয় খারাপ হবে না। এভাবেই আমার বিসিএসে অনুপ্রবেশের গল্প বলা যেতে পারে। আমার আসলে এরকম কোনো সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে আমি সিভিল সার্ভেন্ট হব এই ধরনের কোনো স্বপ্ন শুরুতে আমার জীবনে ছিল না। শিক্ষক হতে চেয়েছিলেন, শিক্ষক পিতার সন্তান, শিক্ষক হওয়ার স্বপ্ন, শিক্ষক এবং ছাত্র, এই যে মেলবন্ধন, শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে নৈতিক মূল্যবোধ, শ্রদ্ধাবোধ, পিতার পরে শিক্ষকের মর্যাদা, যে ধরনের পাঠ্যক্রম, যে লিখনি আপনাদের সময় পড়ানো হতো, সময়ের সাথে সাথে সেই জায়গাটা যেভাবে ক্ষয়িষ্ণু হয়ে আসলো, শিক্ষক এখন ছাত্রের সাথে সম্পর্কের জায়গায় যে উত্তেজনাময় পরিবেশ থাকে, সেই জায়গা থেকে শিক্ষক এবং ছাত্রের সম্পর্কগুলি অটুট করা বা এইগুলি থেকে আমাদের জ্ঞান বুঝ আসলে কী হতে পারে বলে মনে করছেন? দেখুন, আমার যারা শিক্ষক ছিলেন তাদের অনেকেই আমি বলি জাতীয় পর্যায়ের শিক্ষক। অধ্যাপক আবদুল্লাহ হুসাইন, তাকে চিনবেন, তিনি আমার আদর্শ স্থানীয় শিক্ষক। তিনি বলেছেন যে আসলে আসল প্রকৃত শিক্ষক কখনোই অসম্মানিত হবেন না। আপনার যে প্রশ্ন, আমাদের শিক্ষকরা কি শিক্ষকতার সেই মান, শিক্ষকের সেই মান যদি ধরে রাখতে না পারেন তাহলে এটি সমাজেরও ব্যর্থতা, শিক্ষকেরও ব্যর্থতা। আমি মনে করি শিক্ষকদেরও এক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। আর ঢাকা কলেজের দেয়ালে একটি কথা লেখা ছিল, আমি অনেক জায়গায় বলি, সেখানে লেখা ছিল যে শিক্ষার্থীর পরীক্ষায় ব্যর্থতা এবং পাঠে অমনোযোগিতার কারণ শিক্ষক তার নিজের মধ্যে খুঁজে দেখবেন। পরীক্ষার্থীর পাঠে অমনোযোগিতা এবং পরীক্ষায় ব্যর্থতার কারণ শিক্ষক তার নিজের মধ্যে খুঁজে দেখবেন। আমাদের শিক্ষকরা কি সেই পরিমাণের দায়িত্বশীল আচরণ এখন করেন? শিক্ষককে বলা হতো, ছাত্রের গার্জিয়ান বলতো যে শরীরটা রেখে গেলাম, শুধু চামড়াটা আপনি নিয়ে নেবেন, আমাদেরকে হাড্ডিটা দিবেন। এই যে অভিভাবক শিক্ষকের সাথে যে সম্পর্ক বা শিক্ষকের প্রতি যে আস্থা তারা রাখতেন, শিক্ষকও সে আস্থার পরিচায়ক হতেন। এমন অনেকেই সফল আছেন যাদের পিতামাতার চাইতে শিক্ষকের গুরুত্বটা অতি বেশি তারা জীবনে বলে থাকেন। এই জায়গাটা আসলে কিভাবে আমরা পেতে পারি বা এখান থেকে চ্যুতি বিচ্যুতি আপনি আপনার জায়গা থেকে দেখছেন কিনা? এটি আমি একটি বাস্তব উদাহরণ থেকে বলবো যে এখন শিক্ষকের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আমি একটি উপজেলায় ইউএনও ছিলাম, তখন একজন শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকরা মিছিল নিয়ে অভিযোগ করলেন যে ওই শিক্ষকটি তার শিক্ষার্থীকে বেত্রাঘাত করেছেন এবং তাকে আহত করেছেন। তিনি শিক্ষকের বিচার চাইলেন।
তা আমি বিচারের জন্য একটু সময় নিলাম এবং সময় নিয়ে আমি দেখলাম যে ওই শিক্ষক প্রকৃত কারণেই শিক্ষার্থীকে প্রহার করেছেন। পরবর্তীতে যখন তারা আমার কাছে বিচারের জন্য আসলো তখন আমি বললাম যে আপনারা বিচারের জন্য আমার কাছে কেন এসেছেন? তারা বলেন যে আপনি আমাদের উপজেলার প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, আপনার কাছে এই জন্য এসেছি। তা আমি বললাম যে আমি কিভাবে উপজেলা নির্বাহী অফিসার এসেছি জানেন? আমার শিক্ষক আমাকে পিটিএ পড়িয়েছেন বিধায় আমি আজকে এই জায়গায় এসেছি, এবং ওই শিক্ষক যা করেছেন উনি সঠিক করেছেন এবং এটার কোনো বিচার করা যাবে না। এটি আপনারা মানলে মানুন, না মানলে যান। এটা বলার পরে কিন্তু তারা আর কোনো আন্দোলন করেনি এবং আমি ওই স্ট্যান্ডে আমি এখনও একমত যে শিক্ষকের হাতে বেত্রাঘাতের অধিকার থাকা উচিত, তা না হলে আমাদের তরুণ প্রজন্ম উচ্ছন্নে যাবে। আমাদের অভিভাবক শ্রেণী এই জায়গাগুলি একদমই টাচ করতে চান না, শুধুই তারা পাচ করতে চান। তারা মনে করেন অটো মানে সফলতা হয়, মার্ক কম দিলেই শিক্ষকের দুর্বলতা, শিক্ষককে নানা রকমভাবে অপদস্থ করার ব্যবস্থা হয়। মার্ক বেশি পাওয়ার দিল না, টিচার ভালো না, এই মার্ক না দেওয়ার ক্ষেত্রে অভিভাবকরা যেভাবে শিক্ষকের কাছে অভিযোগগুলি করছেন সেটা কি আসলে ঠিক কিনা? এই জায়গায় অভিভাবক শ্রেণীর আসলে বোধটা আসলে কি হওয়া উচিত? এটি আপনি খুঁজে দেখেন যে গত 30 বছরে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে বা সর্বোচ্চ নম্বরের কাছে, তারা আজকে জীবনের কোন পর্যায়ে আছে? আর যারা মাঝামাঝি নম্বর পেয়েছে তারা কোথায় আছে? আসলে সাফল্য এবং সার্থকতা এক কথা নয়। আমরা মনে করি সর্বোচ্চ নম্বর পেলে সে সফল নাও হতে পারে। তার বাস্তব জীবনে যদি সে সার্থক মানুষ না হয়, তার মৃত্যুতে মানুষ যদি শোক প্রকাশ না করে, সেই মানুষ সফল না। সর্বোচ্চ নম্বর পেলে পাওয়াটা কোনো মানুষের সাফল্যের মানদণ্ড হতে পারে না। সেই শিক্ষার জন্য যে সুপরিবেশ ছিল, শিক্ষার ক্যাম্পাসগুলি যেভাবে শিক্ষাময় ক্যাম্পাস ছিল, সেই ক্যাম্পাসগুলিকে আমরা সেই রকমই দেখছি, নাকি আপনার চোখে, আপনার দৃষ্টিতে আপনি অন্যরকম কিছু দেখছেন? ক্যাম্পাসীয় শিক্ষা বা আপনারা যারা পড়াশোনা করেছেন, কালচারাল সংগঠনের সাথে যুক্ত থাকা বা ডিবেট সোসাইটির সাথে যুক্ত থাকা, এটি একজন শিক্ষার্থীকে বাস্তব জীবনে চলার ক্ষেত্রে উপযোগিতা, সক্ষমতা, দক্ষতা বা মেধার উন্নয়নের জন্য অন্যতম রূপ পরিগ্রহ বা রূপকল্প আসলে কারিগর কিনা? এখন পরিবর্তিত অবস্থায় শিক্ষাঙ্গনে এখন সংস্কৃতি এবং অন্যান্য বিষয় চর্চার সুযোগ কমে গিয়েছে। এখানে আমি আমার শিক্ষক আব্দুল্লাহ হুসাইদের কথা থেকে আমি ধার করে বলতে চাই। উনি বলেছেন যে আগের দিনে স্কুল গৃহ ছিল দুর্বল, শিক্ষক ছিলেন সবল। এখন স্কুল গৃহ সবল হয়েছে, শিক্ষক হয়েছেন দুর্বল। এবং শিক্ষককে নেতৃত্বের ভূমিকা আসতে হবে। সেই নেতৃত্ব হলো শিক্ষার্থীদেরকে গড়ে তোলার নেতৃত্ব। শুধু শিক্ষাদান আর জিপিএ 5 পাওয়া নয়, এটা একজন শিক্ষকের পুরোপুরি দায়িত্ব নয়। আমরা সেটা থেকে বেরিয়ে এসেছি এবং এখনও আমার দুঃখ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক হতো, গণতান্ত্রিক চর্চা হতো। আমি এখন তো ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তো বিতর্ক এবং কালচারাল প্রোগ্রাম হয়, এই ধরনের নিউজ আমি তো খবরের কাগজে দেখি না। এত টেলিভিশন হয়েছে, কিন্তু তখন একটা মাত্র টেলিভিশন ছিল, কিন্তু জাতীয় টেলিভিশন বিতর্ক হতো, বিশ্ববিদ্যালয়ে বিতর্কের চর্চা হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এগুলি কিন্তু এখন দেখা যাচ্ছে না, যার ফলে শিক্ষার্থীরা অনেকটা আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হয়ে উঠছে, যেটা আমাদের জাতির জন্য মঙ্গলজনক নয়। কারণ তারা ভবিষ্যতে তারা আত্মকেন্দ্রিক নাগরিক হিসাবে গড়ে উঠবে এবং দেশের জন্য তাদের কিছু করার মতো মানসিকতা থাকবে কিনা এটা সন্দেহ পোষণ করার সময় এসেছে। ডেপুটি সেক্রেটারি থেকে একেবারে সেক্রেটারি পর্যন্ত বা সিনিয়র সেক্রেটারি পর্যন্ত রাষ্ট্রের পলিসি মেকিংয়ের সাথে একজন আমলার প্রমোশন হয়ে থাকে। এই জায়গাগুলিতে আমলাদের আসলে সুন্দর বা সুবিন্যস্তভাবে দায়িত্ব পালনের সুযোগ অবারিত থাকে কিনা, উন্মুক্ত থাকে কিনা, আসলে পলিসিটা কেমন হওয়া উচিত যা দ্বারা একজন আমলা সৎ, নির্ভীক এবং তিনি তার দায়িত্বের জায়গায় কোনো জবাবদিহিতা ছাড়া নীতির জায়গায় অটল থাকতে পারেন। বিশেষ করে সিভিল সার্ভিসের একজন দায়িত্বশীল অফিসারের দায়বদ্ধতার জায়গাটিকে তিনি কিভাবে বাস্তবায়ন করতে পারেন এবং সেখান থেকে কিভাবে তিনি উইন করতে পারেন? এখানে দেখুন যে রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা বা রাজনৈতিক নেতৃবৃন্দ, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য পলিটিক্যাল লিডার এবং পাবলিক ব্যুরোক্রেসি এই দুটি লাগবে। এবং আমরা অনেক সময় রাজনীতিবিদরা অনেক প্রতিশ্রুতি দেন যে বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়ার কাছাকাছি নিয়ে যাব, এরকম কথা অনেকে আমরা বলে থাকি। তো এখানে সিঙ্গাপুরের উদাহরণ আর মালয়েশিয়ার উদাহরণ দেওয়া হয়ে থাকে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সম্প্রতি 100 বছর পূর্ণ করলেন, তিনি তার দেশকে উন্নয়নের শিখরে নিয়েছেন। আর সবচেয়ে বেশি সারা ওয়ার্ল্ডে যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট মিরাকল ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হলো সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা জাতির পিতা বা ফাউন্ডিং ফাদার অফ দ্য নেশন লি কুয়ান ইউকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দেশের এই সাফল্যের কারণ কি? উনি বলেছিলেন যে এক কথায় আমি বলি তাহলে ইট ওয়াজ দ্য অ্যাবিলিটি অফ আওয়ার মিনিস্টার্স অ্যান্ড দ্য কোয়ালিটি অফ সিভিল সার্ভেন্টস দোজ হু সাপোর্টেড দেম। তিনি বলেছিলেন যে আমার মন্ত্রীদের দক্ষতা এবং সিভিল সার্ভেন্টদের যোগ্যতা যা আমাদের মন্ত্রীদেরকে সহায়তা করেছে। তা আমাদের দেশের জন্য যদি সিভিল সার্ভিসকে মানে
পেশাদার রূপে গড়ে তুলেছে, তারা কোনো দলের অনুগত হবে না, আইনের অনুগত হবে এবং আইন মাফিক চলতে বাধ্য করবে। তাহলে কিন্তু যদি আমি রাজনৈতিক আনুগত্য দিয়ে সিভিল সার্ভিসে কাজ করতে যাই তাহলে কিন্তু সঠিক কাজ করা সম্ভব হবে না। যেটি আইনসম্মত নয় সেটি মন্ত্রীকেও বলতে হবে যে হ্যাঁ স্যার এই বিষয়টি আইনসম্মত নয়, এটি করা যাবে না। এটি বলার মতো সৎসাহস যতদিন না সিভিল সার্ভেন্টদের হবে ততদিন কিন্তু আমাদের আমলাতন্ত্র নত জানু আমলাতন্ত্র হিসাবে থেকে যাবে। রাজনীতিবিদদের আয়ের উৎস হিসাবে আমলার ঘাড়ে চড়া, মামলার ঘাড়ে চড়া একটি অন্যতম একদম রীতি বা বৈচিত্র্য। আমলার ঘাড়ে চড়া, মামলার ঘাড়ে চড়া ভিত্তিতে রাজনীতিবিদদের আয়ের যে সুযোগ বা সেই সুযোগটিকে জিরো করার ক্ষেত্রে, জিরো টলারেন্সে আনার ক্ষেত্রে কী ধরনের কারিকুলাম বা কী ধরনের আইনি পরিবর্তন বা আইনি শিক্ষা বা আইনি সংস্করণের প্রয়োজন আছে বলে আপনি কি মনে করেন? এটা রাজনীতি কোনো পেশা নয়। তো দেখেন যে আমাদের দেশে একটা রাজনীতি করে পেশা হলো এমপি হওয়া, মন্ত্রী হওয়া। এর নিচে যারা থাকেন তাদের আয়ের উৎস কি এটা জানা খুব কঠিন বিষয় নয়। তারা কোটি টাকার মালিক কিভাবে হয় এটা আমার মাথায় আসে না। তার কোনো বৈধ আয়ের উৎস নাই, ইনকাম ট্যাক্সও দেন না। অমুক দলের নেতা বা অমুক লীগের বা যেটি হোক তার উপজেলা পর্যায়ের নেতা, তার দেখা যায় লাখ টাকা দামের, কোটি টাকা দামের গাড়ি আছে, তার আয়ের উৎস কি? এটি ধরতে চাইলে আমাদের দুর্নীতি দমন সংস্থা এবং এনবিআর তারা যথেষ্ট, তারা কি কাজ করছে? আমলাতন্ত্র সঠিকভাবে কাজ করলে রাজনৈতিক দুর্বৃত্তপনার সুযোগ কমে যাবে। আপনি দীর্ঘ সময় একজন সরকারি আমলা ছিলেন, জেলা প্রশাসক ছিলেন বা বিভাগীয় কমিশনার ছিলেন। একজন জেলা প্রশাসক পুরো জেলার তো অন্যতম অভিভাবক। এই অভিভাবকের জায়গায় আপনি যে দায়িত্ব পালন করেছেন, হবিগঞ্জের দায়িত্বশীল ছিলেন, জেলা প্রশাসকের মূল নীতিগুলি আসলে কি কি হওয়া উচিত? প্রথমত তার দৃশ্যমান সততা এবং নৈতিকতা, জি, এটি সবচেয়ে বেশি। এবং উনি সকলের প্রতি সমভাবে আইনগত আচরণ করবেন। যেমন আমি যখন জেলা প্রশাসক ছিলাম সকল দলের নেতৃবৃন্দকে আমি সমানভাবে সম্মান প্রদর্শন করতাম। তাদের ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতাম, যার ফলে আমি সকল মহলের কাছেই আমি প্রিয়পাত্র হতে পেরেছিলাম। কিন্তু আমাদের জনপ্রিয়তা আমাদের সাফল্যের অন্যতম মাপকাঠি নয়। আমরা যেন আইনের পথে থাকি। যেমন একটি উদাহরণ আমি দিতে পারি, যেটি বলা হয়ে থাকে বিগত সরকারের আমলে, বিগত 15 বছরের আমলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম 2টি উপনির্বাচন হয়েছিল 2011 সালে। 2009-এ তারা যখন ক্ষমতায় আসলেন, 2টি আওয়ামী লীগের 2জন হেভিওয়েট প্রার্থীর মৃত্যুর পর হয়েছিল। একটি হলো ব্রাহ্মণবাড়িয়াতে জনাব সাইদুল হক, উনি সম্ভবত 6 বার এমপি ছিলেন। আর হবিগঞ্জের এমপি, 6 বারের এমপি জনাব দেওয়ান ফরিদ গাজী, ওনার মৃত্যুতে দুটি জেলায় 2টি আসন শূন্য হয় এবং এই 2টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। স্বাভাবিক প্রবণতা যে আওয়ামী লীগের যেহেতু আসন, আওয়ামী লীগের দেওয়ান ফরিদ গাজীর আসনে অবশ্যই আওয়ামী লীগ জিতবে, এই ধারণাটি ছিল। কিন্তু ওই নির্বাচনে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আওয়ামী লীগের প্রার্থী জিতেছিলেন, কিন্তু হবিগঞ্জের সেই আওয়ামী লীগের 6 বারের ক্যান্ডিডেট যিনি ছিলেন, 6 বারের বিজয়ী প্রার্থী, তার মৃত্যুতে শূন্য আসনে কিন্তু 3000-এরও কম ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী জিতেছিল এবং তাতে আমার চাকরির কোনো অসুবিধা হয়নি। আমি মনে করি এটি আমার পেশাদারিত্বের প্রতি সরকার এবং জনগণের আস্থার প্রমাণ। আমাদের বর্তমান যে কারিকুলাম আমরা দেখতে পাচ্ছি, জনগণের সাথে ডিসির যে সম্পর্কটি থাকার কথা, সাধারণ জনগণ ডিসির যেভাবে অভিভাবকত্ব করার কথা সেই জায়গাটি পাওয়া যায় না। মাসের পর মাস ডিসিকে কল দিলে পাওয়া যায় না, এমনকি হোয়াটসঅ্যাপ মেসেজ পর্যন্ত তিনি মাসের পর মাস সিন পর্যন্ত করেন না। মেসেজ দিলে পাওয়া যায় না, কল রিসিভ করেন না, যদিও তার স্টাফ অফিসার রয়েছেন তাকে সাপোর্ট করার জন্য বা তাকে হেল্প করার জন্য। কল রিসিভ করাটার মধ্যে কি কল্যাণ আছে, আর কল রিসিভ না করার মধ্যে আসলে কি কল্যাণ আছে? রাষ্ট্র এখানে অনেক কিছু মিস করতেছে কিনা, এইখানে আসলে কিছু নীতির দরকার আছে কিনা, এখানে কিছু কঠোরতা দরকার আছে কিনা? শাব্দিক অর্থে আমরা বলি যে পাবলিক সার্ভেন্ট, আমরা এটাকে আক্ষরিক বাংলা করলে জনগণের চাকর বলা হয়। এটা হেয় অর্থে না হলে আমরা জনগণের সেবক হিসেবে যদি ধরি, তাহলে জেলা প্রশাসক, বিভাগীয় এমনকি সচিবেরও কোনো ফোন না ধরার কোনো সঙ্গত কারণ নেই এবং ফোন ধরা উচিত। এমনই ভদ্রলোক হলে, কারণ সিভিল সার্ভিসের বাংলা হলো ভদ্র সেবা, ভদ্র জনচিত সেবা। তো ভদ্র জনচিত আচরণ হলো মোবাইল ফোন বা যে কোনো ফোন কল রিসিভ করা, প্রয়োজনে সেটাকে ব্যাক করা। এটি আমার চাকরি জীবনে এখন আমি করেছি। আমি জেলা প্রশাসক অবস্থায় আমি সকল মানুষের ফোন ধরতাম, যে কোনো মানুষ আমাকে ফোন করতে পারতো, যে কোনো মানুষ আমার সাথে দেখা করতে পারতো। আমি আমার অনুজ সহকর্মীদেরকে এইটি বলেছি যে এটা একসময় বলা হতো যে দূরত্ব গুরুত্ব বাড়ায়, কিন্তু এটি আধুনিক জনপ্রশাসনের ক্ষেত্রে এটি সত্য নয়। যে কোনো মানুষকে তার অ্যাক্সেস দিতে হবে এবং যারা দেয় না তারা কিন্তু ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে নয়, এটি সঠিক নয়।
একজন বিভাগীয় কমিশনার বা একজন ডিসিকে কি যে কেউ কল করেন, নাকি খুব অতি গুরুত্বপূর্ণ হলেই কল করে থাকেন? তারপরেও কলটি, সেই কলটা রিসিভ করার মধ্যে আসলে তার নীতিনৈতিকতা, তার মনুষ্যত্ব, পাশাপাশি ওই কলটা তার জন্য অনেকটা বল নিয়ে আসতে পারে, অনেক ভালো কিছু তো তার জন্য নিয়ে আসতে পারে। আগেই ইগনোর করে নেগেটিভ ভাবাটা আসলে যুক্তিযুক্ত কিনা? এখন বিভাগীয় কমিশনার পদের যদিও বয়স প্রায় 200 বছর, কিন্তু সাধারণ জনগণ তারা ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কমিশনার হিসাবে, যারা যেটি এখন কাউন্সিলর বলা হয়, তারা কমিশনার মনে করতো যে আমাদের কমিশনার। সেটি মনে করি অনেকে ভুলে বিভাগীয় কমিশনারকে ফোন করতো, আমি আমার অগ্রজ সহকর্মীদের কাছে শুনেছি। এটা কোনো দূরের কোনো পদ নয়, যে কেউ ফোন করতে পারে, কিন্তু সাধারণত সাধারণ মানুষ বিভাগীয় কমিশনারকে সরাসরি ফোন করতে সাহস পান না বা করেন না। কিন্তু এটা করলেও দূষণীয় নয়, তারা ইচ্ছে করলে করতে পারেন। আর জেলা প্রশাসককে অবশ্যই জনগণের ফোন কল গ্রহণ করতে হবে। আপনি দীর্ঘ সার্ভিস লাইফের মাধ্যমে যে কাজগুলি করেছেন, আপনার যে ভালো লাগার কিছু উদাহরণ, যে আপনার বিবেককে কিছু দেয়, এই অবসরকালীন সময়ে আপনি অবসায়ন করেন বা আপনার অবসেশনাল থিঙ্কিংয়ে মনে হয় আপনি তৃপ্তি পাচ্ছেন, অর্থাৎ তৃপ্তিময় কিছু কাজের, দৃষ্টান্তমূলক কিছু কাজের কিছু চিত্র দর্শকদের জন্য। আমাদের সিভিল সার্ভিসে খুব বেশি ইম্প্যাক্টফুল কাজ করার সুযোগ কম, কারণ 2-3 বছরের বেশি আমরা থাকতে পারি না। তবে আমার স্মৃতিপটে একটি বিষয় আমার রয়েছে যে আমরা যে কোনো ভালো কাজের গৌরব, আমরা কৃতিত্বের আমরা ভাগিদার হই, কিন্তু ব্যর্থতার দায়ভার তখন আমরা নিতে চাই না। যেমন একটা জেলা যদি ফুটবল খেলায় খুব ভালো করে, তাহলে কিন্তু ডিসি সাহেব বলবেন যে আমার জেলা ভালো করেছে, অথবা আমার এটা কৃতিত্ব। কিন্তু কোনো কাজে ব্যর্থ হলে কিন্তু ব্যর্থতার দায়ভার কেউ নেয় না। আমি একটি ব্যর্থতার দায়ভার নিয়ে সাফল্যের অংশীদার হয়েছিলাম। সেটি হলো 2011 সনে প্রাথমিক স্কুলের সমাপনী পরীক্ষায় সারা বাংলাদেশের লোয়েস্ট ছিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলা। আমি এমপিকে বললাম যে দেখেন, এটা যদি সারা বাংলাদেশের সেরা হতো তাইলে নিশ্চয়ই আপনি প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যেতেন যে আমার নির্বাচনী এলাকা সেরা হতে হবে, আমি পুরস্কারটি নেব, আমিও আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতাম যে আমার জেলা হয়েছে আমি নেব। এইবার যে তারা সারা দেশে সর্বনিম্ন স্থান করলো, এই দায়ভার কার? তা আমি ওরা বলছি এটা দায়ভার আমার, তবে এটার থেকে আমি উত্তরণের পথ চাই। এবং আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম, এবং পরের বছর আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পরের বছর কিন্তু হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সিলেট বিভাগের সর্বোচ্চ স্থান দখল করে তদানীন্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছিল। আমি মনে করি এখানে আমার একটি ক্ষুদ্র ভূমিকা ছিল, যা আমাকে এখনও পরিতৃপ্তি দেয়। বিসিএস এর জন্য ছুটছে আমাদের ছাত্রছাত্রীরা, পিতামাতা তার সন্তানকে চাইছেন যে সে সফল হোক, রাষ্ট্রের এই জায়গায় পৌঁছাক। এই জন্য রাষ্ট্রের অনেকভাবে একজন বিসিএস ক্যাডার তৈরি করার জন্য বা পাওয়ার জন্য, যোগ্যতম একজন ব্যুরোক্রেট পাওয়ার জন্য রাষ্ট্র অনেকগুলি কারিকুলাম রেখেছে। প্রত্যেকটা কারিকুলামে টাচ করে করে কিন্তু, জাজ করে করে কিন্তু আস্তে আস্তে আমাদের স্টুডেন্টরা মার্কস করে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। কিন্তু যতই কারিকুলাম করুক, যতই তৈরি হোক না কেন, দিন শেষে 1%-এর বাইরে রাষ্ট্র নিবে না, রাষ্ট্র তাদেরকে ছুড়ে ফেলবে। যে রাষ্ট্র তার 90% শিক্ষিত জনগোষ্ঠীকে স্বপ্ন দেখিয়ে 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 এনে একেবারে ছুড়ে ফেলে, তাদেরকে আর ধারণ করে না, লালন করে না। বিসিএসএ ভাইপা পরীক্ষাতে দেওয়ার পরে ঘরে ফিরে যে সুখবরটি দেওয়ার পরিবর্তে যে খারাপ খবর দেয়, তার খোঁজ খবর পর্যন্ত রাষ্ট্র রাখে না। তাহলে রাষ্ট্র যেখানে সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠীর দায় নিচ্ছে না, তাহলে রাষ্ট্রের মেরুদণ্ড আসলে কিভাবে আরও বেশি স্ট্রং হবে, আর কিভাবে আমাদের এই রাষ্ট্রের এই জনগোষ্ঠীর জন্য আসলে কাজ করা যেতে পারবে আপনি মনে করেন? রাষ্ট্রের মেরুদণ্ড কারা? আমি বলবো যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন আপনি দেখবেন যে আমাদের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা এবং দেখলে যেটি দেখা যায়, আমি সংবিধান থেকেই যদি বলি যে আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদ হলো রাষ্ট্রপতি। এবং এই রাষ্ট্রপতি হওয়ার জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার আইনগত কোনো প্রয়োজন নেই। তাহলে যে কোনো একজন, এটা শিক্ষাগত যোগ্যতা থাকলেই যে তিনি ভালো করবেন তা না, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পদে যাওয়ার জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার আইনগত কোনো প্রয়োজন নেই, বাধ্যবাধকতা নেই। এটা অনেক দেশে এটি ছিল না, কিন্তু পরবর্তীতে তাদের যখন উপলব্ধি হয়েছে, যেমন থাইল্যান্ডে 1999 সনের দিকে তারা আইন করেছে যে পার্লামেন্ট মেম্বার হতে হলে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। এবং এটার প্রেক্ষিতে বাংলাদেশে যদি এই ধরনের আইন কালকে করা হয় যে পার্লামেন্ট মেম্বার হতে হলে তাকে মাস্টার ডিগ্রি হোল্ডার হতে হবে, তাহলে পরশুদিন আন্দোলন হবে। কিন্তু থাইল্যান্ডে হয়েছিল, রয়টারের সংবাদ শিরোনাম ছিল যে ডিগ্রি নিতে ভার্সিটিতে ছুটছেন থাই এমপিরা। কারণ তখনও কিছু কিছু এমপি ছিল যাদের স্নাতক ডিগ্রি ছিল না, তারা এই আইন হওয়ার পর তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের
এমপিশিপ ঠিক রাখার জন্য তাদেরকে একটা সময় দেওয়া হয়েছিল, আগামী এত দিনের মধ্যে যদি তারা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট জমা না দিতে পারেন তাহলে তাদের এমপি সংসদ সদস্য পদ বাতিল হবে। তারা আন্দোলন না করে বিশ্ববিদ্যালয়ে ছুটেছিলেন। আর আমাদের যদি এই আইন করা হয় তাহলে আমরা ওই পর্যায়ে আছি কিনা যে আমরা বিশ্ববিদ্যালয়ে ছুটবো নাকি আন্দোলন করব। কাজে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের যদি মেধা মননে ওই পর্যায়ে না হয় তাহলে তারা তো জাতিকে নিয়ে ওইভাবে ভাববেন না। আপনি যেটি বলেছেন এটি ভাবনার বিষয়, এই ভাবনা আসবে আমার শিক্ষা থেকে, আমার মনন থেকে, আমার নৈতিকতা বোধ থেকে। সেই নৈতিকতা বোধের জায়গায় কি আমাদের রাজনীতিবিদরা আছেন? এখন আমার বাংলাদেশের বিদ্যমান যেটি মনে হয়, একজন রাজনৈতিক নেতা, অনেক বড় জাতীয় নেতা, উনি বললেন যে নির্বাচন হলেই সকল সমস্যার সমাধান হবে। এটা কি সম্ভব? পৃথিবীর কোনো সমস্যার কি একক কোনো সমাধান আছে? তাহলে উনি যে বললেন যে নির্বাচন হলেই সকল সমস্যার সমাধান হবে, আর কিছু লাগবে না, তাহলে আমরা যদি ওই রকম ক্ষুদ্র বিষয়ে আমাদেরকে সীমাবদ্ধ রাখি তাহলে এই ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দের হাত থেকে আমরা ভবিষ্যতে খুব ভালো কিছু আশা করতে পারবো বলে আমার মনে হয় না। আমাদের সারা বিশ্বে আমাদের রেমিটেন্স যোদ্ধা ছড়িয়ে আছেন প্রায় 1 কোটি। এই 1 কোটি রেমিটেন্স যোদ্ধার মধ্যে হয়তো 5 to 7 বা 10% রয়েছেন যারা স্টুডেন্ট ভিসায় গেছেন বা পড়াশোনার জন্য গেছেন, অর্থাৎ বিশ্বে তারা শিক্ষা নিচ্ছেন বা শিক্ষার জন্য গেছেন। শিক্ষার পাশাপাশি তারা বিভিন্ন আর্ন করে নিজের পরিবার চালান বা নিজের পরীক্ষার পড়াশোনার খরচ চালান। বাকি যে 90% রয়েছে তাদের কারোরই সে ধরনের কোনো স্কিল নেই। স্কিল না থাকার কারণে, নন স্কিল বা ভাষাগত দক্ষতা না থাকার কারণে সারা বিশ্বেই বাংলাদেশের ব্যাপারে যে ভাবমূর্তি সেটি হচ্ছে এখানে মূর্খ, অদক্ষ, অযোগ্য জনগোষ্ঠীর বসবাস। কিন্তু যদি আমাদের রাষ্ট্রের এই 5 লক্ষ জনগোষ্ঠী প্রতি বছর যারা বিসিএসের জন্য দৌড়চ্ছে, রাষ্ট্র যদি তাদেরকে বিসিএসে গ্রহণ করতে না পারলেও তাদেরকে যদি অ্যাব্রডের সুযোগটি করে দেয়, রাষ্ট্র যদি তাদেরকে একটা পাসপোর্ট ভিসা দিয়ে দেয় বা তাদেরকে যদি ট্রাভেল ভিসার ব্যবস্থা করে দেয়, তাহলে বিশ্বের যে এই শিক্ষিত জনগোষ্ঠী সারা বিশ্বে আসলে রাষ্ট্রের ভাবমূর্তি প্লাস রেমিটেন্স যোদ্ধা হিসেবে রাষ্ট্রকে রেমিটেন্স দিয়ে রেভিনিউ খাতকে সমৃদ্ধ করতে পারে কিনা, এই জায়গাগুলি অন্তত পিএসসিও কিন্তু এইটা নিয়ে আসলে কোনো কারিকুলাম রাখতে পারে কিনা। পিএসসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা হলো সুপারিশ করে, তারাও ইচ্ছে করলে পারেন, তবে এটার মৌলিক দায়িত্বটি নিতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করেন। আমাকে বলেন যে আমাদের কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে থেকে এই ধরনের আমাদের যুব সম্প্রদায়ের জন্য কি করবে এই ধরনের কোনো অনুচ্ছেদ তাদের আছে? যদি না থাকে তাহলে আমরা এটা প্রত্যাশা করতে পারি, কিন্তু কিভাবে আশা করবো যেটি বাস্তবায়ন হবে? কাজে তাদের চিন্তা চেতনার মধ্যে এটি আসতে হবে যে আমাদের এই যে 18 থেকে 26 বয়সের যে জনগোষ্ঠী যাদের জন্য সিভিল সার্ভিস জবের পরিমাণ 1%ও না, তাদেরকে আমরা কী করবো এই ধরনের একটা পরিকল্পনা লাগবে এবং তাদের প্রতি পলিসি সাপোর্ট, যেটি আপনি বলেছেন যে হ্যাঁ তাদের পাসপোর্ট ভিসা অন্যান্য ক্ষেত্রে সব জায়গায় যাতে হয়রানিমুক্তভাবে তারা তাদের সেবা এবং সেবা প্রাপ্তি এবং স্বপ্ন পূরণে যাতে এগিয়ে যেতে পারে সেই জন্য রাষ্ট্রীয় পলিসিতে এটা অন্তর্ভুক্ত করতে হবে। এবং সেটি অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু চূড়ান্ত বিচারের দায়িত্ব 2 জনের, একটা হলো পলিটিশিয়ান অ্যান্ড পাবলিক সার্ভেন্ট। তো তারা যদি ওই ধরনের মানসিকতা না হয় তাহলে কিন্তু আমাদের আরও অনেক দিন এগুলির জন্য সংগ্রাম করে যেতে হবে, বলে যেতে হবে। আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, আমি বিসিএসের জন্য গিয়েছি, অল্পের জন্য হয়নি, বেঁধে গেছি। এখন আমাকে বলা হচ্ছে তুমি উদ্যোক্তা হও। বেশ ভালো কথা, আমি উদ্যোক্তা হব, কিন্তু উদ্যোক্তা হতে গেলে আমি একটা প্রতিষ্ঠান করব, তার লাইসেন্সিংয়ের জন্য যে জটিলতা রাখা হয়েছে সেই জটিলতায় আসলে উদ্যোক্তা হওয়া সম্ভব কিনা বা একজন শিল্প প্রতিষ্ঠান করা সম্ভব কিনা, এই জায়গায় আমি এত পড়াশোনা করে রাষ্ট্রকে এত শ্রম দিয়ে নিজের মেরুদণ্ড তৈরি করলাম, এখন আমি যদি সেটা ইমপ্লিমেন্টেশন না করতে পারি, রাষ্ট্র যদি আমাকে সাপোর্ট না দেয়, আমার লাইসেন্সের খরচটা যদি রাষ্ট্র মকুব না করে, আমাকে একটা লিমিটেড কোম্পানির এমডি চেয়ারম্যান বানানোর জন্য রাষ্ট্র যদি আমার প্রতি বিনিয়োগ না করে, আমি রাষ্ট্রকে কেন আমি রেভিনিউ দেওয়ার ক্ষেত্রে উদ্যোক্তা হব বা রাষ্ট্রকে কীভাবে করব, এই জায়গাগুলো ভাবা দরকার আছে কিনা। বা এই ভাবনা, একটি বাড়ি একটি শিল্প গুরুত্বটা সারা বিশ্বে রয়েছে। আমরা যখনই প্যান্ট শার্ট পরা শিখি, যখনই আমরা স্কুল কলেজে যাওয়া শুরু করি, তখনই আমরা স্বপ্ন দেখি আমরা সুটেড বুটেড হয়ে চলবো। তো সুটেড বুটেড হতে গেলে যে একটি বাড়ি একটি শিল্পের গুরুত্বটাকে দেখে রাষ্ট্র তাদের পিছনেও আসলে গুরুত্ব দিয়ে তাদের পিছনে ইনভেস্ট করার গুরুত্ব আসলে আপনি আপনার জায়গায় অনুভব করেন কিনা, আপনার জায়গা থেকে অভিব্যক্তি। এক সময় বলা হতো যে আমাদের স্বপ্ন দরিদ্র, হ্যাঁ, বা লক্ষ্য। আমার জীবনের লক্ষ্য বলতে আমরা বুঝতাম যে প্রধান শিক্ষক হওয়া বা কলেজের শিক্ষক হওয়া, পুলিশ হওয়া, ম্যাজিস্ট্রেট হওয়া, এটি। কিন্তু আমাদের স্বপ্ন আমি মনে করি দরিদ্র, কারণ আমাদের কোনো শিক্ষার্থী কি স্বপ্ন দেখে যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হব, আমি প্রধানমন্ত্রী হব, আমি প্রধান বিচারপতি হব? আমি বলি আমাদের স্বপ্ন দারিদ্র। সেই দরিদ্র দেশের স্বপ্ন যেমন দরিদ্র, দরিদ্র দেশ যারা পরিচালনা করে তাদের পরিচালনার দক্ষতাও দরিদ্র, কারণ তারাও রাষ্ট্রকে নিয়ে ভাবে না। কারণ প্রত্যেকেই ভাবে যে আগামী 5 বছরে আমি কিভাবে
আমার পথকে ঠিক রাখবো, এর মধ্যে যা করা যায়। কিন্তু আগামী 50 বছর পরে রাষ্ট্র কোথায় যাবে এটা নিয়ে কারো কোনো পরিকল্পনা আছে কিনা আমি এখনো দেখিনি, যে আগামী 50 বছর পরে। তবে বাইরের দুনিয়ায় কিন্তু আছে। সিঙ্গাপুর কিন্তু 50 বছর মেয়াদী পরিকল্পনা করেছিল। তারা একটি পানি চুক্তি করেছিল। তারা 1965 সনে তারা স্বাধীন হয়েছে। 1965 সন থেকে 2015 পর্যন্ত, আমরা তো 5 সালা 10 সালার বাইরে চিন্তা করি না, 1965 থেকে 2015 50 বছর মেয়াদী পানি চুক্তি করেছিল মালয়েশিয়ার সাথে। কাজে আমাদেরকে চিন্তা করতে হবে আজ থেকে 50 বছর পরের বাংলাদেশ কি হবে, সেই চিন্তাটা রাষ্ট্রনায়কদের মাথা থেকে আসতে হবে। আমাদের দেশে কোনো রাষ্ট্রনায়ক নাই বললেই চলে। তারা নেতা, রাজনৈতিক নেতা, তারা রাজনীতিবিদ নন। আমি উইথ ডিউ রেসপেক্ট, রাজনীতিবিদ খুবই কম, বেশিরভাগই হলো রাজনৈতিক কর্মী অথবা রাজনৈতিক নেতা। কিন্তু রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক, নায়কোচিত যে দৃষ্টিভঙ্গি, এইটার অভাব পরিলক্ষিত হচ্ছে। এবং তাদের দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন না হয়, তাহলে রাজনীতিবিদরাই আমাদের সিভিল সার্ভিসকে পরিচালনা করে, তাহলে ওখানে তো ওই দুঃস্বপ্নই সংক্রমিত হবে, উচ্চ আশার স্বপ্ন তো আসবে না, যদি আমাদের ওই ধরনের মননশীলতা সম্পন্ন সংবেদনশীল রাজনৈতিক নেতৃত্ব আমাদের দেশকে পরিচালনা করতে না পারেন। একটি রাজনৈতিক শক্তি দীর্ঘ 15 বছর শাসন করে গেছে। শোষণের চিত্র হচ্ছে যে এদেশ থেকে বিদেশে 18 লক্ষ মিলিয়ন কোটি টাকা আসলে বিদেশে চলে গেছে, 18 মিলিয়ন কোটি টাকা চলে গেছে। পাশাপাশি এটার সাথে সাপোর্টেড অনেক আমলার অনেক ভাগ্য পরিবর্তন ঘটেছে। আমলাদের ভাগ্যটা আসলে কিভাবে গড়ে, আমলাদেরকে কিভাবে দায়িত্বশীল করা যায় বা তাদেরকে কিভাবে নীতির মধ্যে রাখা যায়, বা রাজনীতিবিদদের জন্য কি লাগাম টানলে তারা আসলে এই ধরনের দুর্নীতি করতে পারবে না, রাষ্ট্রের অর্থ পাচার করতে পারবে না। দ্বৈত নাগরিকের একটি বিষয় রয়েছে, এই নাগরিকত্বের বিষয়টিও আসলে কঠিনভাবে হ্যান্ডেলিং করা দরকার কিনা। আমলাদের যে আভিজাত্য অথবা আমলাদের যে বলা যেতে পারে যে ঐশ্বর্য, একজন আমলার ঐশ্বর্যশালী হওয়ার কোনো সুযোগ নেই। কারণ বাংলাদেশের প্রচলিত আইনে একজন আমলার সর্বোচ্চ বেতন এবং বৈধ সুযোগ সুবিধা কি এটা সকলেরই জানা সম্ভব। এর বাইরে যদি তার কোনো সম্পদ থাকে, তাইলে এটা বাংলাদেশের প্রচলিত ধারণা যে শ্বশুরবাড়ি থেকে পাওয়া অথবা দৈব যোগে পাওয়া অথবা দুর্নীতির মাধ্যমে। এটি ধরা রাষ্ট্রের জন্য কঠিন কোনো বিষয় নয়। এনবিআর এবং দুর্নীতি দমন কমিশন তারা যদি খোঁজ দেয় যে একজন আমলার আমার কি কি আছে, আমার তথ্য সবাই জানতে পারে, আমার ব্যাংক অ্যাকাউন্ট কোথায় জমি আছে, এই তথ্য জানা কোনো মতেই অসম্ভব নয়। তো সেটা ধরলে কোনো আমলার পক্ষেই কিন্তু অধিক সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে আমরা দেখছি এখানে আমাদের সুশাসনের অভাব রয়েছে। দুর্নীতি দমন কমিশন এবং যেটা আমাদের এনবিআর ছিল এতদিন, যেটা আপনি দুদকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনার এই বিষয়গুলো অভিজ্ঞতা আছে। দুদককে ম্যানেজ করা যায় এমন কথা প্রচলিত আছে, দুদক শেষ মুহূর্ত পর্যন্ত আটকে যায় বা ক্লিন চিপ দিয়ে দেয়। ক্লিন চিপ দিয়ে দেয়া দুদক আসলে আমাদের জন্য আরো বেশি আসলে দুর্দণ্ড প্রতাপত্তর একটা জায়গা তৈরি করে কিনা। মানে এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন। তাহলে আমরা বুঝে নেবেন যে বাংলাদেশে দুর্নীতি হয় কিনা, কারা করে। যদি হয়ে থাকে আমাকে বলেন যে গত 15 বছরের কথা বলবো না, গত 50 বছরে কয়টা চিহ্নিত দুর্নীতিবাজের শাস্তি হয়েছে। যদি না হয়ে থাকে তাইলে তো দুর্নীতি দমন কমিশন অথর্ব। কারণ আমি তো দেখি না যে কোনো চিহ্নিত দুর্নীতিবাজের শাস্তি হয়েছে এবং তারা লজ্জায় মাথা নত করে সমাজে করছে, অথবা দুর্নীতির দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে এমন নজির কি আছে? সিঙ্গাপুরে একজন মন্ত্রী তার দুর্নীতি দমন কমিশনের একটা নোটিশের প্রেক্ষিতে তদন্ত চলাকালে তিনি আত্মহত্যা করেছিলেন দায় স্বীকার করে। তা আমাদের দেশের দুর্নীতিবাজ বা কথিত চিহ্নিত তাদের কারো মধ্যে কি এই অনুতাপ এসেছে, অথবা দুর্নীতি দমন কমিশন এমন কোনো ব্যবস্থা কি নিতে পেরেছে যার থেকে আমরা বলতে পারি যে আমাদের দুর্নীতি দমন কমিশন একটি শক্তিশালী সংস্থা? আগামীর বাংলাদেশ নতুনভাবে ছাত্ররা স্বপ্ন দেখছে, একটি আন্দোলন হয়েছে, একটি সরকার পতন হয়েছে, তারা গোছানোর চেষ্টা করছে, হয়তো তারা বলছে। তাদের এই আলোচনাটিকে, তাদের এই স্বপ্নটিকে আপনি কীভাবে দেখেন? বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীগুলি এখন তারা রাজনীতি করতে যাচ্ছে, তারা নাকি রাষ্ট্র সুগঠন করবে, তারা দেশ গঠন করবে, তারা দেশের টাকা দেশে রাখবে, দেশপ্রেমিকতার পরিচয় তারা দিচ্ছে। এই পরিচয়ের মধ্যে আপনার অভিজ্ঞতার দৃষ্টি আসলে তাদের ব্যাপারে কি অভিজ্ঞতা? শিক্ষার্থীদের এই স্বপ্নটিকে আমি ধারণ করি, কিন্তু বাস্তবতা হলো যে তাদের শিক্ষার্থীদের যে মূল যে বিষয়টি পড়াশোনা এবং এই সংক্রান্ত বিষয়ে কিন্তু তাদেরকে অধিকতর আত্মনিয়োগ করতে হবে। এবং যেহেতু তারা সচেতন নাগরিক, সেই হিসাবে তারা রাষ্ট্র গঠন এবং বিনির্মাণেও তারা ভূমিকা রাখবে। তবে তারা যাতে সৎ নাগরিক হিসেবে গড়ে ওঠে এইটা প্রথম, এবং তাদের একাডেমিক এক্সেলেন্স এটা কিন্তু আগে অর্জন করতে হবে। কিন্তু লেখাপড়া বাদ দিয়ে দেশ গঠন এটি কিন্তু হবে না, কারণ সুশিক্ষিত নাগরিক ছাড়া সুশাসন কায়েম করা সম্ভব নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাটির ছেলে, 2006 সালে তিনি নোবেল জয়ী হয়েছেন।
দীর্ঘ সময় তার এই দেশে অনেক নিপীড়ন বা নাজেহালে কেটেছে। অবশেষে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে, যার কারণে বিশ্বে আমাদের আলাদা একটা ভাবমূর্তি তৈরি হয়েছে। বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য এই দেশে এসেছেন বা বিভিন্ন দেশে দেখা সাক্ষাৎ করেছেন। এই অর্থনীতিতে যিনি অধ্যাপনা করেন বা করতেন, তিনি শান্তিতে নোবেলজয়ী হলেন। তার যে 3-0 ফর্মুলা, এগুলিকে আপনার জায়গায় আসলে বিশ্লেষণের ভাষাটি কেমন? আমাদের দেশে এখন একটি আশাবাদ তৈরি হয়েছে এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে 3-0 কনসেপ্ট, এটি এখনও পুস্তকেই রয়েছে। কারণ আমরা দেখেছি যে এটিকে আমাদের সিভিল সার্ভিস এবং বাংলাদেশের যত প্রশাসনিক প্রতিষ্ঠান রয়েছে সেখানে এখনও এগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা আমি জানি না। আমি খোঁজ নিতে চেষ্টা করেছি, অনেক জায়গায় এখন সীমিত পর্যায়ে এটি হচ্ছে। এটি ব্যাপকভাবে আমাদের যারা দেশকে নেতৃত্ব দেবে, পরিচালনা করবে, তাদের মধ্যে এটিকে সঞ্চারিত করতে এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে ওই যে যেমন এসডিজির মতো 3-0 কনসেপ্ট, এই ধরনের আধুনিক কনসেপ্টগুলো প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ভবিষ্যতের যারা আমলা, দেশ পরিচালনা করবে, তাদের মগজ এবং মননে প্রথিত করার চেষ্টা করতে হবে এখন থেকেই। এবং আমি মনে করি এখনও আমাদের দেশে একটি আশাবাদ তৈরি হয়েছে, আমরা হতাশ হতে চাই না। আরেকটি বিষয়ে বলা দরকার, সেটি হচ্ছে অবসরে যারা আসবেন, আপনার জুনিয়র যারা ব্যাচের, তারা এখন দায়িত্ব পালন করে যাচ্ছেন। অবসরকালীন সময়ে অবসরভোগী অনেক সচিব, অনেক যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবকে দেখা যায় মানবেতর জীবনের মতোই চলে, মর্যাদার একটা ব্যাপার আছে। সেই জায়গায় অবসরের আগে কেউ চিন্তা করে না যে আমাকে তো ওই জায়গায় যেতে হবে। যারা এসেছেন তারা হয়তো ভাবছেন যে আমি যখন দায়িত্ব ছিলাম আমার কিছু করার দরকার ছিল। আপনারা তাদেরকে একটু অ্যালার্ট করবেন কিনা, অর্থাৎ অবসরভোগী যে সমস্ত অফিসার রয়েছেন তাদের সাথে যায়, তাদের মর্যাদার সাথে সাপোর্ট করে, এমন কিছু আসলে অবসরকালীন ভাতার ব্যাপারগুলি বা পেনশনের ব্যাপারগুলি বা মেডিকেল বিষয়গুলি আসলে গুরুত্ব আকারে দেখা দরকার কিনা? এটি একটি যৌক্তিক বিষয়। কারণ হলো আমরা যারা চাকরি করি তাদের অবশ্যই অবসর গ্রহণ করতে হবে। এবং অবসরের পর অবসর এক ধরনের মৃত্যু, কারণ আমাদের অবসর হলো অবসান, কোনো কিছুর অবসান। অবসর জীবনের জন্য আমাদের একটা পরিকল্পনা থাকা দরকার এবং ভালো কল্যাণকামী রাষ্ট্রে অবসর ভোগীদের জন্য ভালো কিছু পরিকল্পনা থাকে। কিন্তু আমাদের দেশে অবসরকালীন যে ভাতা, সেটি কিন্তু জীবন ধারণের জন্য পুরোপুরি সহায়ক নয়। অবসরের পরেও কাউকে না কাউকে কিছু না কিছু জীবিকা নির্বাহের জন্য করতে হয়, এটি সত্য। এ বিষয়ে সরকার চিন্তা ভাবনা করতে পারে যে একজন সরকারি কর্মকর্তা প্রায় তার জীবনের শ্রেষ্ঠতম সময়টি, কর্মক্ষম সময়টি প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত থাকেন, পরবর্তী অবসরটা যেন ভালো হয়। আমি কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা অবসরে গেলে তাকে আমি বলি যে আপনার অবসর হোক কর্মমুখর। কাজে অবসরকে কর্মমুখর করার জন্য সমাজকেও এগিয়ে আসতে হবে, রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে, যাতে তারা অবসরের পর নিজেদেরকে সমাজের জন্য অপ্রাসঙ্গিক মনে না করেন। রাষ্ট্র তো চাইলে অনেকগুলি অর্গান আছে, সেগুলি তো অবসর প্রাপ্তদেরকে সে জায়গায় তারা তো চালেন এমপ্লয়মেন্ট দিতে পারেন, তাদেরকে তো দায়িত্বে রাখতে পারেন এবং তাদের এত বছরের পুঞ্জীভূত এত ট্রেনিং, এত বাস্তব অভিজ্ঞতাগুলি, সেগুলি তারা তো রাষ্ট্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারেন। এই জায়গাগুলিকে একটু পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া দরকার। এটি একটা খুব সহজভাবে সম্ভব। আমাদের দেশে অবসর গ্রহণের বয়স হলো 59। এটি যখন করা হয়েছিল তখন মানুষের গড় আয়ু অনেক কম ছিল, এখন গড় আয়ু বেড়েছে এবং কিছু কিছু পেশায় অবসর গ্রহণের বয়স কিন্তু 65 বছর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছর, একই মেধা সম্পন্ন, অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে সিভিল সার্ভিসে এসেছেন। কিন্তু তারই সহপাঠী বন্ধুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুবাদে তিনি 65 বছর পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতায় জীবন জীবিকা নির্বাহ করতে পারেন। কিন্তু আমাদের সরকারি কর্মকর্তাদের কিন্তু এখনও 59 বছর বয়সে অবসরে যেতে হয়। এখনও যারা 59 বছরে অবসরে যান তাদের অনেকেই অনেক দিন পর্যন্ত কর্মক্ষম থাকেন। তার প্রমাণ আমাদের যে প্রধান উপদেষ্টা মাননীয়, ওনার বয়স কিন্তু 86-তে উনি একজন কর্মপ্রাণ। এই ধরনের আরো অনেকেই আছে ওনার দৃষ্টান্ত অনুসরণ করে। এবং আপনারা খেয়াল করুন যে মহাতির মোহাম্মদ 100 বছর বয়সে বলা হয় যে তিনি এখনো প্রায় সুস্থ রয়েছেন। সিঙ্গাপুরের লি কুয়ান ইউ উনি 92 বছর বয়সে মারা গিয়েছেন। তিনিও মৃত্যুর আগ পর্যন্ত কর্মক্ষম ছিলেন এবং তিনি কর্মমুখর ছিলেন। কাজে আমাদের যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তাদের অবসর জীবনকে কর্মমুখরতায় ভরিয়ে দিলে সেটা কিন্তু দেশ এবং জাতির জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করি। এবং একটি বিষয় হচ্ছে যারা অবসরপ্রাপ্ত তাদেরও ইচ্ছা থাকতে হবে শুধু নিজের পরিবার নয়, পরিপার্শ্বের জন্য কিছু করার এবং সমাজকে কিছু দেওয়ার। এটি যদি থাকে তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে। আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, দেশবাসী যারা এই দেশকে ভালোবাসেন, 20 কোটি জনগণ বা 18 কোটি জনগণের বাংলাদেশি আমরা যারা সারা বিশ্বে ছড়িয়ে আছেন আমাদের
যারা আমাদের আলোচনাগুলি দেখবেন, আপনার এই কর্মমুখর বা কর্মময় জীবনের চিত্র যারা অনুধাবন করবেন, তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি শেষ অভিব্যক্তি? আমি যে একটি বাক্য আমি খুব পছন্দ করি, যে আমরা যে জীবন পেয়েছি এই জীবনের মূল্য আমাদেরকে পরিশোধ করতে হবে। এবং জীবনের মূল্য কিভাবে পরিশোধ করবো বা জীবনের মূল্য কত, আমি সেটি একটি ইংরেজি বাক্যে বলি যে প্রাইস অফ লিভিং ইজ গিভিং। জীবনের মূল্য হলো, এটার ভাবার্থ হলো যে জীবনকে অন্যের জন্য বিলিয়ে দেয়া। আমরা যা কিছু করবো, আমরা যা পেয়েছি তার জন্য সমাজে আমরা এমন কিছু করে যেতে হবে যাতে আমাদের অবসানের পর, জীবন অবসানের পর সমাজ যাতে আমাদেরকে মনে রাখতে পারে। সেই ধরনের ইতিবাচক কাজ করার জন্য বিশেষ করে সিভিল সার্ভেন্টদের এই সুযোগ রয়েছে। তারা যেখানেই কাজ করুন, আমি বলবো যে একটা ইম্প্যাক্টফুল পজিশন রেখে আসার জন্য। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন কীর্তিমানের মৃত্যু নেই, হাজার বছরের জীবন রয়েছে, আবার মৃত্যুর 50 বছর পরে কেউ মনে রাখবে না এমন জীবনও রয়েছে। আমাদের আসলে জীবনটা কিভাবে গঠন করা উচিত? মৃত্যুর পর 1000 বছর বেঁচে থাকবো তেমন জীবন, নাকি মৃত্যুর 20 বছর 50 বছর পরে আমাকে 2-3 জেনারেশন পরে আমাকে কেউ খুঁজবে না, বা আমার কবরের সামনে এসে কেউ ফাতিহা পাঠ করবে না, এমন জীবন যাপন করা উচিত। আমরা যদি আমাদের মৃত্যুটাকে আলোকিত করতে চাই, আমরা যদি আমাদের জীবনটাকে আলোচিত করতে চাই, আমরা যদি আমাদের 1000 বছরের জীবন চাই, তাহলে আমাদের কেমন জীবন যাপন করা উচিত, কেমনভাবে আমাদের কারিকুলাম রাখা উচিত, বা কেমন পড়াশোনা করা উচিত, বা কেমন মনুষ্যত্ব রাখা উচিত, বা দেশপ্রেমিকতার জায়গায় আসলে আমাদেরকে কতটা আসলে গুরুত্বপূর্ণ রেখে আসলে দেশপ্রেমিক হওয়া উচিত। প্রতিটি বিষয়ে প্রশ্ন রাখছি। যারা সফল হতে চান, তারা সফল হতে গেলে যে ধরনের পারিপার্শ্বিকতা ফেস করে যেভাবে অধ্যবসায়ী সফল হতে হয়, সেটার প্রতি কতটা গুরুত্ব দিবেন। বা যারা সাকসেস হতে যাচ্ছেন, চূড়ান্ত পর্যায়ে সাকসেস হতে পারছেন না, বিসিএস হতে পারছেন না, তারা পরিবারে ফিরে মিষ্টি হাসি দিয়ে পরিবারের দায়িত্ব আগলে দিবেন, সেই বিষয়গুলি তারাও যেমন ভাববেন, রাষ্ট্রকেও তাদের জন্য ভাবতে হবে। এই রাষ্ট্রের জন্য এই সমস্ত বেশিরভাগ, অর্থাৎ 95% বা 90% জনগোষ্ঠীর ভাবনা যেন হয়, তাদের প্রতি যেন রাষ্ট্র গুরুত্ব দিয়ে বিচার করে, বিশ্লেষণ করে, তাদেরকে যেন শোষণ এবং শাসনের মধ্যে না এনে তাদেরকে রাষ্ট্রের প্রিয়তর জনগণ হিসেবে এই শিক্ষিত জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রের কল্যাণে আদর্শ নাগরিক বা সুনাগরিক গঠন করার ক্ষেত্রে রাষ্ট্র ভূমিকা রাখে। এই হোক আজকের আলোচনা। তীব্র দর্শক, পরবর্তী নতুন করে আলোচক বা আজকের আলোচককে পুনরায় নতুন করে বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের প্রতি বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।